ধর্ষণের মামলাগুলো কেন আইনজীবীরা নেয়? মামুন লায়লা, এই যে লায়লা যে ধর্ষণের মামলা করলো, আমার তো মনে হয় এখানে মামুনের চাইল্ড অ্যাবিউজের মামলা করা উচিত। না, আইফোন 17 প্রো ম্যাক্স দিল না, আমি যে ধর্ষণের মামলা করে দিলাম। বর্তমানে একটি সব থেকে জঘন্যপূর্ণ অপরাধ হচ্ছে ধর্ষণ, আর বাংলাদেশে এর যা বিস্তার এবং সংখ্যা বাড়ছে, আমরা প্রতি সপ্তাহ, আগে আমরা বছরের রেশিও টানতাম, মাসের রেশিও টানতাম, এখন দেখা যাচ্ছে সপ্তাহের রেশিও টেনেও শেষ করা যাচ্ছে না যে সপ্তাহে কতটা ধর্ষণ হচ্ছে। তো আইনজীবী হিসাবে যদি আইনের ব্যাখ্যা দিই, তাহলে ধর্ষণের যে কথাটা আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 কতে বলছে, এবং এটার যে সাজার কথা বলছে, সাজাটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়াও যদি আমরা দণ্ডবিধির দিকে তাকাই, তাহলে দণ্ডবিধির 375 ও 76 ধর্ষণ নিয়ে কথা বলছে। কিন্তু আমি বর্তমান যেই টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যে ধর্ষণের মামলাগুলো কেন আইনজীবীরা নেয় এবং কেন আসামিগুলা বের হয়, জামিন পায়, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমিও এটার সমর্থন করি না, কিন্তু এখানে কিছু জিনিস খুঁটিয়ে দেখার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, আমরা সাধারণ জনগণ যারা কোর্ট কাচারি বা আইন আদালতের বাইরে থাকি, তারা এই বিষয়টাতে অতটা অবগত না। এখন ধর্ষণের মামলাগুলো যে হচ্ছে, আজ আমাদের দেশের মানুষ এত খারাপ জায়গায় চলে গেছে যে পাশের বাড়ি যদি তার সাথে জমি জাতি নিয়ে গ্যাঞ্জাম থাকে, তার বিরুদ্ধে কি করা যায়, একটা ধর্ষণের মামলা করে দাও। কোথাও আপনারা দেখবেন যে আজ লিভিং রিলেশনে থাকছে, মেয়েরও সম্মতিতে থাকছে, ছেলেরও সম্মতিতে থাকছে, অ্যান্ড প্লেজার উভয় পাচ্ছে, কিন্তু একটা টাইমে সেই মেয়েটা যদি অন্য একটা ধনাঢ্য ছেলে পেয়ে চলে যায়, ছেলেটার আর কিছু করার থাকে না। কিন্তু এখানে যদি ওই ছেলেটা কোনো একটা কারণে, ওই মেয়ের যদি আরও 2-1 জায়গায় দৈহিক সম্পর্ক থাকে, এটা জানার অবগত হওয়ার পরে কোনো ছেলে তো থাকবে না। ওই ছেলে যখন ওই মেয়েকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, সেই মেয়ে এই দীর্ঘ 5-6 বছর লিভিং রিলেশনে আছে, সে বিয়ে করলো না, কিছু না, সেই মেয়ে কী করলো, হঠাৎ করে সেই মেয়ে এসে ধর্ষণের মামলা করে দিল। কিন্তু এই মামলার গুরুত্বটা কি, আদৌ ধর্ষণ মামলাটা এটা সত্য কিনা? আমরা বর্তমান সময়ে দেখি যে মামুন লায়লা, এই যে লায়লা যে ধর্ষণের মামলা করলো, আমার তো মনে হয় এখানে মামুনের চাইল্ড অ্যাবিউজের মামলা করা উচিত। এজন্য আইনজীবীরা মামলা নেয়। হ্যাঁ, স্পেসিফিক যদি ধর্ষণের গ্রাউন্ডস থাকে এবং উপস্থিত থাকে, তাহলে এই ধরনের মামলা নেওয়ার জন্য আমি বলবো না নেওয়াই উচিত। কিন্তু মামলা খতিয়ে দেখলে বোঝা যায় যে 100টা ধর্ষণ মামলার ভিতরে 5টা মামলা থাকে সত্য, আর প্রতিটা মামলারই উৎপত্তি হয় রিলেশন, প্রেম, এবং এখানে কোনো বড় ধরনের দেনা পাওনা, যে অমুক কমিটমেন্টে আমার সাথে দৈহিক সম্পর্ক করলো, আমাকে ওই কমিটমেন্টটা দিল না, আইফোন 17 প্রো ম্যাক্স দিল না, আমি যে ধর্ষণের মামলা করে দিলাম। তো এইগুলো তো খতিয়ে দেখার বিষয়, এবং কনস্টিটিউশনের 27, 31, 32, 33 প্রতিটা ধারাতেই বলছে আইন সবার জন্য সমান এবং আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ আছে। এজন্য মিথ্যা মামলা যেগুলো, সেগুলোতে তো অবশ্যই আত্মপক্ষ সমর্থন করে সেটা সত্যতা যাচাই করা উচিত। না হলে তো যে আসামি হচ্ছে তিনি এখানে ভিকটিম হয়ে যাবেন। তো আমাদের এটা খতিয়ে দেখা উচিত যে ধর্ষণ কয়টা হচ্ছে এবং আসল ধর্ষণের মামলা কয়টা হচ্ছে, এবং যে মামলাগুলো দার্জ হচ্ছে, এই মামলাগুলোর মধ্যে কয়টা সঠিক ধর্ষণের মামলা। যেসব ধর্ষণের কর্মকাণ্ডের স্পেসিফিক গ্রাউন্ড আছে, আপনার সিসিটিভি ফুটেজ আছে, ভিকটিমের 22 ধারার জবানবন্দি একদম স্পষ্ট, সব কিছু আছে, তারপরেও কিছু আইনজীবী এই মামলাগুলো নিচ্ছে। এজন্য আমি আইনজীবী হিসাবে আমিও খুব দুঃখ প্রকাশ করি এবং তাদেরকে অনুৎসাহিত করি, কেন তাদেরও মা বোন আছে, সন্তান আছে অনেকের। তো এই দিকটা একটু লক্ষ্য রাখা উচিত, যে যেখানে স্পেসিফিক গ্রাউন্ড আছে, আপনার ভিডিও ফুটেজ আছে, আবার আমরা দেখলে বুঝি যে এই ছোট্ট শিশু, একটা 5 বছরের শিশু, একটা 9 বছরের শিশু বাচ্চা, মেয়ে বাচ্চা, তাকে ধর্ষণ করার জন্য সে একটা পুরুষকে প্রভোগ করার কি আছে তার মধ্যে। সেই সব মামলাতে আমরা দেখি আইনজীবীরা তাদের পক্ষে জামিনের জন্য লড়াই করে। আমি তাদেরকে নিরুৎসাহিত করতে চাই এবং আইনজীবী হিসাবে এটাই বলতে চাই, এটা খুবই দুঃখজনক তাদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।